topic equation of the first order but not of the first degree. তার সাথে আরো কিছু টপিক আছে, সিঙ্গুলার সলিউশন, এক্সটেনশন লোসাই, এগুলো আমরা পরে ডিসকাস করব। বাট মেইন টপিক হচ্ছে ইকুয়েশন অফ দ্য ফার্স্ট অর্ডার বাট নট অফ দ্য ফার্স্ট ডিগ্রি। তোমাদের বইয়ে যদি দেখো, তোমাদের বইয়ে মনে হয় চ্যাপ্টার 3 এটা। তো এটা বেশ বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার মধ্যে অনেক কিছু বিষয় আছে। সেই বিষয়গুলি আমি লিখে দিতে পারতাম, কিন্তু আমি লিখলে এর চেয়ে ভালো লিখতাম না নিজে লিখলেও, যে কারণে এই পোর্শনটা আমি প্রতি বছরই এই বইটা থেকে করিয়ে দিই। আমার কাছে এই বইটা আছে, এখান থেকে করিয়ে দিই। এই বইয়ে এই চ্যাপ্টারটা একটু ভালো আছে, এর প্রথম পার্টটা। সেকেন্ড পার্ট যেটা আছে সেটা আমাকে লিখতেই হবে, সেটা কিছু করার নেই, সেটা আমি লিখেই করাবো। বাট এই পার্টটা বই থেকে দেখে নিলেই যথেষ্ট, কারণ এই পার্টে যে প্রবলেমগুলো করবে সেই প্রবলেমগুলো সিঙ্গুলার সলিউশনের মধ্যে গিয়ে আর একবার তোমাকে করতে হবে। এই চ্যাপ্টারের প্রত্যেকটা প্রবলেম দুবার করতে হয়। হ্যাঁ, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে সিঙ্গুলার সলিউশনের মধ্যে, দ্যাট ইজ প্রত্যেকটা প্রবলেমকে দুবার করে করতে হবে। যে কারণে আমরা এখানে পুরোটাই বই থেকে করিয়ে দিই, পরে যখন আমি দ্বিতীয়বার করাবো সিঙ্গুলার সলিউশনের মধ্যে, তখন আমি কিছুটা লিখে করিয়ে দেবো, কিছুটা বই থেকে করিয়ে দেবো। আর এই পোর্শনটা খুব ভালো করে তোমাদেরকে শিখতে হবে, কারণ এর বলতে পারো নতুন ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে তোমরা আগে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্টটা করে এসছো, খেয়াল করলেই দেখবে সেটা কিন্তু তোমাদের অনেকটাই 11-12 জানা ছিল। বাট এই পার্টে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা করবে, এটা কিন্তু তোমাদের কাছে টোটালি অনার্সের মতোই, মানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন হবে এটার। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা করতে যাচ্ছে, এই চ্যাপ্টারগুলোর একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে, এবং এটা সলভ করে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এবং আগামী দিনে এই পোর্শনের এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা শুরু হচ্ছে, এটা কিন্তু ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সাথে অ্যাটাচ হয়ে যাবে। দ্যাট ইজ এই পোর্শনের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিন্তু ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সাথে অ্যাটাচড। দ্যাট ইজ এটা একদম ইন্টার রিলেটেড টপিক, যে কারণে খুব কাজে লাগবে আগামী দিনে, এবং এই পোর্শনটাকে খুব ভালো করে কিন্তু করতে হবে। বলেছে ডিফারেন্ট মেথড ফর ফাইন্ডিং জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন খুঁজে বের করার ভ্যারাইটিস টাইপ অফ মেথড আমরা এখানে ফলো করব। কোন ধরনের ইকুয়েশনগুলোকে কালচার করব? যারা ফার্স্ট অর্ডার কিন্তু ফার্স্ট ডিগ্রি নয়, দ্যাট ইজ সেই সমস্ত ইকুয়েশন এখানে থাকবে যারা ফার্স্ট অর্ডারের ইকুয়েশন কিন্তু ফার্স্ট ডিগ্রি নয়। তো প্রথম যেটা মাথায় রাখতে হবে, এই ইকুয়েশনগুলো ফার্স্ট ডিগ্রিতে যদি নাও থাকে, এদেরকে কিন্তু রিডিউস করা যায় ফার্স্ট ডিগ্রিতে। এই রিডিউস করাটার জন্যই মেথডগুলোকে আমরা কিন্তু শিখব। তো প্রথমে আমরা জেনারেল ইকুয়েশনটা দেখে নিই। বলেছি যে জেনারেল ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন of degree n greater than 1 is p0 dy dx to the power n plus p1 dy dx to the power n minus 1 plus p2 dy dx to the power n minus 2 up to pn minus 1 dy dx plus pn equals to 0, where p0 p1 up to pn are function of x and y. তাহলে জেনারেল ফার্স্ট অর্ডার ইকুয়েশন অফ ডিগ্রি n, যেখানে এনটা অবশ্যই গ্রেটার দ্যান 0, কারণ আমরা এখানে যে কালচারটা করছি সেটা হচ্ছে ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার বাট নট অফ দ্য ফার্স্ট ডিগ্রি। যদি এটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন হতো, এন এর ভ্যালু কিন্তু 1 হতো, বাট নট অফ দ্য ফার্স্ট ডিগ্রি, দ্যাট ইজ ডেফিনেটলি এই ইকুয়েশনগুলোর ডিগ্রি 1 নয়, দ্যাট ইজ 1-এর চেয়ে বড়। তার জন্য আমরা স্পেসিফাই করে দিচ্ছি এনটা পিওরলি গ্রেটার দ্যান 1। এবং মোস্ট জেনারেল ফর্মটাকে আমরা এই ফর্মে লিখতে পারি p0 dy dx to the power n plus p1 dy dx to the power n minus 1 plus p2 dy dx to the power n minus 2 up to pn minus 1 dy dx plus pn equals to 0. This is the most general form, যেখানে p0 up to pn এরা হচ্ছে ফাংশন অফ x and y। তবে x and y আছে একদম ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এরা যদি কনস্ট্যান্ট থাকে তবুও কিন্তু সেটা সলভেবল এবং সলভ করা সম্ভব। দ্যাট ইজ p0 আপ টু pn এরা কার্যক্ষেত্রে দেখবে কনস্ট্যান্টও থাকতে পারে। কনস্ট্যান্ট মানেই সেটাকে তুমি x এর ফাংশন হিসেবেও ট্রিট করতে পারো, y এর ফাংশন হিসেবেও ট্রিট করতে পারো। আমি যখন প্রথম চ্যাপ্টারে তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছিলাম, এই বিষয়গুলি দেখবে বারবার বলেছি। যদি থাকে 3কে আমরা x এর ফাংশন হিসেবেও লিখতে পারি 3 × x to the power 0। যদি থাকে 3, তাকে আমরা y এর ফাংশন হিসেবেও লিখতে পারি 3 × y to the power 0। দ্যাট ইজ কনস্ট্যান্ট হলে কোনো প্রবলেম নেই। এবার আমরা dy dx কে রিপ্লেস করছি স্মল p দিয়ে। এটা একটা টেকনিক, এবং এই চ্যাপ্টারের যত জায়গাতে স্মল p শব্দটা লেখা থাকবে তুমি জানবে স্মল p মানে হচ্ছে dy dx। আমরা dy dx কে রিপ্লেস করছি স্মল p দিয়ে। তাহলে এই 1 নম্বর ইকুয়েশনটার নতুন ফর্ম কি হয়ে যাবে?
p0 স্মল p টু দি পাওয়ার n, দ্যাট ইজ p বলতে তুমি কিন্তু স্মল p বুঝবে, হ্যাঁ, বারবার স্মল p উচ্চারণ করাটা ভালো লাগে না। দ্যাট ইজ এর কনভার্টেড ফর্মটা হয়ে যাবে p0 p টু দি পাওয়ার n প্লাস p1 p টু দি পাওয়ার n মাইনাস 1 আপ টু pn মাইনাস 1 p প্লাস ক্যাপিটাল Pn ইকুয়ালস টু 0। দ্যাট ইজ দ্য কনভার্টেড ফর্ম। এইবার মাথায় রাখতে হবে এই ইকুয়েশনটাকে আমরা সাধারণত তিনটে মেথডে সলভ করতে পারি। ফার্স্ট মেথড হচ্ছে এটা পি এর রেসপেক্টে সলভেবল, দ্যাট ইজ পি এর রেসপেক্টে আমরা এন সংখ্যক ফ্যাক্টরাইজ এখান থেকে যদি করতে পারি, প্রত্যেকটা ফ্যাক্টর জেনারেল সলিউশনের একটা করে পার্ট দেবে। এই পার্টটা সলভেবল ফর ওয়াইও হতে পারে, দ্যাট ইজ এই ফাংশনটাকে ব্রেক করে ওয়াই ইকুয়ালস টু সাম ফাংশন অফ পি অ্যান্ড এক্স আমরা লিখে ফেলতে পারি, তাহলে সলভেবল ফর ওয়াই বলবো তাকে। এই পুরো সেটটাকে যদি আমরা এক্স ইকুয়ালস টু সাম ফাংশন অফ ওয়াই অ্যান্ড পি ইকুয়ালস টু আকারে এক্সপ্রেস করতে পারি, তাকে সলভেবল ফর এক্স বলবো। দ্যাট ইজ একে তিনটে টেকনিকে সলভ করা যায়, একটা হচ্ছে ওয়াই এর রেসপেক্টে সলভেবল, একটা হচ্ছে এক্স এর রেসপেক্টে সলভেবল, একটা হচ্ছে পি এর রেসপেক্টে সলভেবল। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সলভগুলো আমরা করব সেগুলো কি ইউনিক হবে, দ্যাট ইজ কোনো একটা প্রবলেম যদি পি এর রেসপেক্টে সলভেবল হয় তাহলে সে কি এক্স এর রেসপেক্টে সলভেবল হবে না? এরকম কোনো বিষয় নেই, কিন্তু একই প্রবলেম একই সাথে পি এর রেসপেক্টেও সলভেবল হতে পারে, এক্স এর রেসপেক্টেও হতে পারে, ওয়াই এর রেসপেক্টেও হতে পারে, শুধু ক্যালকুলেশনগুলো একটু হয়তো কম বেশি হবে। পি এর রেসপেক্টে হলে হয়তো ক্যালকুলেশন একটু কম হতে পারে, এক্স এর রেসপেক্টে হলে হয়তো একটু বেশি হতে পারে, উল্টোটাও হতে পারে। দ্যাট ইজ একই প্রবলেম বিভিন্নভাবে সলভেবল হতে পারে। এবার তোমাদের বইয়ে যখন এক্সাম্পল দেওয়া থাকবে, আমি তোমাদের বইয়ের এক্সাম্পলটাকে এখান থেকে দেখাই কিভাবে দেওয়া থাকে। দেখো প্রথমে সলভেবল ফর পি দিয়ে তার কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, দেখে নিলে। তারপরে সলভেবল ফর কিউ দিয়ে ওয়াই দিয়ে তার কয়েকটা এক্সাম্পল দিয়ে নেবে, এই যে ওয়াই দিয়ে তার কয়েকটা এক্সাম্পল দিয়ে নিয়েছে। তারপরে সলভেবল ফর এক্স দিয়ে তার কয়েকটা এক্সাম্পল দিয়ে নিয়েছে। এবং খেয়াল করো প্রত্যেকটার একটা করে এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজটাই তোমার অভ্যাস খারাপ করে দেবে। এই যে একটা করে এক্সারসাইজ আছে, খেয়াল করে দেখো প্রথমে যখন সলভেবল ফর পি দিচ্ছে, সলভেবল ফর পি এর পরে একটা এক্সারসাইজ দিয়েছে, তাহলে স্বাভাবিক তুমি জেনেই গেলে যে এই এক্সারসাইজের মধ্যে যে কটা প্রবলেম আছে সেগুলো সব সলভেবল ফর পি, এবং তুমি পি এর যে টেকনিক সেই টেকনিক অনুযায়ী সলভ করলে। এরপরে যখন সলভেবল ফর ওয়াই করছি তখন ওয়াই এর জন্য যে একটা এক্সারসাইজ দিয়েছে, তাহলে তুমি জেনে গেলে যে হ্যাঁ এখান থেকে যা আছে সব ওয়াই এর রেসপেক্টেই সলভ হবে। দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু সাম ফাংশন অফ এক্স অ্যান্ড পি লিখে নিয়ে তারপরে যে টেকনিক আমি শেখাবো সেইভাবে সলভ হবে। অসুবিধাটা হবে কোথায়, যখন তোমার কাছে পরীক্ষার হলে একটা আরবিটারি প্রবলেম পড়বে, তখন তুমি বুঝে পাবে না যে সেটা সলভেবল ফর পি না সলভেবল ফর এক্স না সলভেবল ফর ওয়াই। তাই আমরা একটা অন্য টেকনিক মেনটেন করে করব। আমরা প্রথমে থিওরিটা বোঝার জন্য, অবশ্যই থিওরিটা আগে করতে হবে, থিওরিটা বোঝার জন্য আমরা কিছু প্রবলেম পি এর জন্য এক্স এর জন্য ওয়াই এর জন্য করিয়ে দেব। তারপরে আমরা যে কোনো আরবিটারি প্রবলেম তুলে ধরব, তুলে ধরে তার সলিউশন বের করে নেব। ঠিক আছে, এখানে একটা জিনিস দিয়েছে যে এই জেনারেল সলিউশন দুটো ফরম্যাটে আনা যেতে পারে, একটা কার্টেসিয়ান ফর্ম, একটা প্যারামেট্রিক ফর্ম। আমি এই বিষয়টাতে এখনই আসছি না, এটা এখন বললে তোমাদের মধ্যে অনেক বিভ্রান্তি তৈরি হবে, এটা আমি একটু পরে তোমাদেরকে বলে দেবো। তো আমি বিষয়টা যেটা বললাম সেটা আগে একটু ভালো করে মাথায় নেবে, যে এখানে ইকুয়েশনগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্সটা ডিওয়াই ডিএক্সই থাকবে, বাট নট অফ দ্য ফার্স্ট ডিগ্রি, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্সের যে পাওয়ার সেটা একের চেয়ে বেশি হবে। এবং আমি যেখানে যেখানে ডিওয়াই ডিএক্স থাকবে স্মল পি ইন্ট্রোডিউস করলাম, তাহলে চেঞ্জ ফর্ম হয়ে গেল p0 p টু দি পাওয়ার n আপ টু pn ইকুয়ালস টু 0। এই চেঞ্জ ফর্মটার রেসপেক্টেই কিন্তু আমরা এরপরে কাজ করব। এই চেঞ্জ ফর্ম থেকে তিন ধরনের ইকুয়েশন বের করা যায়, একটা হচ্ছে সলভেবল ফর পি, সলভেবল ফর এক্স, সলভেবল ফর ওয়াই। সলভেবল ফর পি যখন, তার মানে এই যে ইকুয়েশনটা থাকবে সেটা পি এর রেসপেক্টে ফ্যাক্টরাইজ করা যাবে, এটাকে পি এর রেসপেক্টে ফ্যাক্টরাইজ করা যাবে। তো আমরা ফার্স্ট মেথডটা প্রথমে দেখছি যে ইকুয়েশন সলভেবল ফর পি, পি এর জন্য ইকুয়েশন সলভেবল। তাহলে ইকুয়েশন যেটা জেনারিক ইকুয়েশন বা যেটা জেনারেল ইকুয়েশন সেটা একই থাকবে, p0 p টু দি পাওয়ার n আপ টু p1 p টু দি পাওয়ার n মাইনাস 1 আপ টু pn মাইনাস 1 p প্লাস pn ইকুয়ালস টু 0, যেখানে স্মল p মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। যেহেতু এটা সলভেবল ফর p, তার মানে এই যে p0 p টু দি পাওয়ার n আছে, তার মানে এর মধ্যে n সংখ্যক p এর ফ্যাক্টর আনা সম্ভব।
দ্যাট ইজ যেহেতু এটা সলভেবল ফর পি, তার মানে অটোমেটিক্যালি এটাকে এন সংখ্যক পি এর ফ্যাক্টর আকারে ব্রেক করা যাবে। মানে এটাকে আমরা ব্রেক করলে এরকম একটা ফর্ম পাবো, পি ইন্টু এফ সরি পি মাইনাস এফ ওয়ান এক্স মাল্টিপ্লাইড বাই পি মাইনাস এফ টু এক্স মাল্টিপ্লাইড বাই পি মাইনাস এফ এন এক্স ইকুয়ালস টু জিরো। দ্যাট ইজ এই যে পি জিরো পি টু দি পাওয়ার এন, এখানে পি এর সর্বোচ্চ পাওয়ার ছিল এন, যেখানে এন গ্রেটার দ্যান ওয়ান। দ্যাট ইজ একে ব্রেক করলে এন সংখ্যক ফ্যাক্টর পাওয়া সম্ভব। তাহলে এই যে পি জিরো পি টু দি পাওয়ার এন, পি ওয়ান পি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আপ টু পি এন ইকুয়ালস টু জিরো, তাকে আমি এন সংখ্যক ফ্যাক্টরে ব্রেক করে নিলাম। এবং এন সংখ্যক ফ্যাক্টরগুলো কি কি হলো, পি মাইনাস এফ ওয়ান এক্স, পি মাইনাস এফ টু এক্স আপ টু পি মাইনাস এফ এন এক্স সরি এক্স বলছি আমি, এক্স ওয়াই হবে, পি মাইনাস এফ ওয়ান এক্স ওয়াই, পি মাইনাস এফ টু এক্স ওয়াই আপ টু পি মাইনাস এফ এন এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো। এটাই হলো এন সংখ্যক ফ্যাক্টর কার, এই কোয়ান্টিটিটাকে ফ্যাক্টরাইজ করে আমরা পেয়ে গেলাম। এবং এখানে প্রত্যেকটা ফ্যাক্টর একটা করে কিন্তু সলিউশন দেবে। পি এর মানটা মনে রাখতে হবে ডিওয়াইডি, এবং এই প্রত্যেকটা ফ্যাক্টর যে সলিউশনগুলোকে দেবে সেই সলিউশনগুলোকে যদি আমরা এগ্রিগেট করি, দ্যাট ইজ দ্য জেনারেল সলিউশন ইন দিস কেস। তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এর সলিউশন কে হবে, পি মাইনাস এফ ওয়ান এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, তার যে সলিউশন সেও কিন্তু 2 নম্বর ইকুয়েশনের একটা সলিউশন হবে, অ্যাজ ওয়েল অ্যাজ 2 নম্বর ইকুয়েশনটা এসেছে 1 নম্বর ইকুয়েশন থেকে, দ্যাট ইজ 1 নম্বর ইকুয়েশনেরও একটা সলিউশন হবে। পি মাইনাস এফ টু এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, এর যে সলিউশন সে 2 নম্বর ইকুয়েশনের সলিউশন হবে, অ্যাজ ওয়েল অ্যাজ 1 নম্বর ইকুয়েশনের সলিউশন হবে। এইভাবে 2 নম্বর ইকুয়েশনের প্রত্যেকটা ফ্যাক্টরকে যদি আমরা জিরোতে ইকুয়েট করি, প্রত্যেকটা ফ্যাক্টর একটা করে কিন্তু সলিউশন জেনারেট করবে, এবং সেই সলিউশনগুলো 1 নম্বর ইকুয়েশনেরও কিন্তু সলিউশন হবে। দ্যাট ইজ ফার্স্ট ফ্যাক্টরটাকে যদি আমরা নিই, পি মাইনাস এফ ওয়ান এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, সেখান থেকে আমরা পাচ্ছি পি ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এফ ওয়ান এক্স ওয়াই। দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এফ ওয়ান এক্স ওয়াই, এদিকে আছে ডিওয়াই ডিএক্স, এদিকে আছে এফ ওয়ান এক্স ওয়াই। তাকে আমরা প্রিভিয়াসলি যে টেকনিকগুলো শিখেছি সেই টেকনিকের কোনো না কোনো একটা টেকনিকে নিশ্চয়ই সলভ হবে, এবং সলভ করে যে কোয়ান্টিটিটা পেলাম সেটা হচ্ছে ক্যাপিটাল এফ ওয়ান এক্স ওয়াই সি ওয়ান ইকুয়ালস টু জিরো। খেয়াল করে দেখো, এই যে জেনারিক ইকুয়েশনটা ছিল 1 নম্বর ইকুয়েশন, দ্যাট ইজ দ্য ফার্স্ট অর্ডার বাট নট অফ দ্য ফার্স্ট ডিগ্রি। জেনারিক ইকুয়েশন যেটা ছিল 1 নম্বর ইকুয়েশন, দ্যাট ইজ অফ দ্য ফার্স্ট অর্ডার বাট নট অফ দ্য ফার্স্ট ডিগ্রি। তাকে যখনই আমি এন সংখ্যক কম্পোনেন্টে ব্রেক করলাম, প্রত্যেকটা ফ্যাক্টর একটা করে ইকুয়েশন জেনারেট করবে, যারা প্রত্যেকেই কিন্তু অফ দ্য ফার্স্ট অর্ডার অ্যান্ড অলসো অফ দ্য ফার্স্ট ডিগ্রি। দ্যাট ইজ পি মাইনাস এফ ওয়ান এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, সে একটা ফার্স্ট অর্ডার অ্যাজ ওয়েল অ্যাজ ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, এবং তাকে আমরা প্রিভিয়াস টেকনিকে সলভ করব। সলভ করে পেলাম প্রথম ফ্যাক্টরটার জন্য যে সলিউশনটা পেলাম সেটা হচ্ছে ক্যাপিটাল এফ ওয়ান এক্স ওয়াই সি ওয়ান ইকুয়ালস টু জিরো, অ্যাজ ওয়েল অ্যাজ পি মাইনাস এফ টু এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, তাকে সলভ করে আমরা পেলাম এফ টু এক্স ওয়াই সি টু ইকুয়ালস টু জিরো। অ্যান্ড লাস্ট ফ্যাক্টর পি মাইনাস এফ এন এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, তাকে সলভ করে পেলাম ক্যাপিটাল এফ এন এক্স ওয়াই সি এন ইকুয়ালস টু জিরো, where c1 up to cn are arbitrary constant। এবার যেহেতু c1 up to cn আরবিটারি কনস্ট্যান্ট, দ্যাট ইজ এরা যে কোনো ভ্যালুকে অ্যাসিউম করতে পারে, যে কোনো ভ্যালু কনস্ট্যান্ট হতে পারে, তার জন্য এই c1 up to cn n সংখ্যক তোমার কি বলে কনস্ট্যান্ট আমরা চয়েস না করে টোটালটাকেই একটা সিঙ্গেল কনস্ট্যান্ট c দিয়ে রিপ্লেস করছি। এটার একটা অ্যানাদার লজিকও আছে, আমরা যে কোনো কনস্ট্যান্টকে যে কোনো ফাংশনের আকারে যেমন লিখতে পারি, যে কোনো কনস্ট্যান্টের ফাংশন হিসেবেও লিখতে পারি। দ্যাট ইজ কোনো একটা দুইকে 5-এর ফাংশন হিসেবে লেখা খুব একটা কঠিন কাজ নয়। 2কে আমরা লিখে দিতে পারি 2/5 গুণ 5, দ্যাট ইজ 2 মানেই 5-এর ফাংশন। 2/5কে একটা আলাদা কিছু ধরে নাও, তাহলে 2 ইকুয়ালস টু সামথিং গুণ 5, সেই জন্য এটা লেখাই যায়। এখানে n সংখ্যক জেনারেল কনস্ট্যান্ট ক্যারি না করে আমরা একটা সিঙ্গেল কনস্ট্যান্ট c দিয়ে ক্যারি করলে f1 xy c1 ইকুয়ালস টু জিরোটা কনভার্ট হয়ে গেল f1 xy c ইকুয়ালস টু জিরো, f2 xy c2 ইকুয়ালস টু জিরোটা কনভার্ট হয়ে গেল f2 xy c ইকুয়ালস টু জিরো, fn xy cn ইকুয়ালস টু জিরোটা কনভার্ট হয়ে গেল fn xy c ইকুয়ালস টু জিরো। এবার খেয়াল করে দেখবে এই যে f1 xy c ইকুয়ালস টু জিরো, সে কার সলিউশন ছিল? ফার্স্ট ফ্যাক্টরের একটা সলিউশন ছিল। আমরা প্রথমেই বলেছি এই 2 নম্বর ইকুয়েশনের প্রত্যেকটা ফ্যাক্টরের সলিউশন
2 নম্বর ইকুয়েশনের কিন্তু একটা করে সলিউশন হবে। দ্যাট ইজ এই যে 2 নম্বর ইকুয়েশনের n সংখ্যক ফ্যাক্টর ছিল, এই n সংখ্যক ফ্যাক্টরের গ্রাউন্ডে আমরা যে n সংখ্যক সলিউশন বের করেছি তারা প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি 2 নম্বর ইকুয়েশনের একটা সলিউশন। দ্যাট ইজ তাদের যে প্রোডাক্ট সেটাই হবে ওভারঅল জেনারেল সলিউশন। তাহলে 1 নম্বর ইকুয়েশন বলি বা 2 নম্বর ইকুয়েশন বলি, তার জেনারেল সলিউশনটাকে আমরা কি বলতে পারি? f1 xyc f2 xyc up to fn xyc equals to 0. This is the general solution of the given equation. ওকে, তাহলে এটাই তোমাদের বই থেকেও আমি একবার দেখিয়ে দিচ্ছি। তোমাদের বইয়ে তোমাদের হয়তো পড়তে সহজ লাগবে, বাট আমি যেটা করালাম এই থিওরিটা তোমাদের বইয়ের চেয়ে অনেক বেটার আছে। তো এখানে বলছে প্রথমে গিভেন ইকুয়েশন, এটা তোমাদের বই থেকে দেখিয়ে দিই। এটা সলভেবল ফর পি হতে পারে, ওয়াই হতে পারে, এক্স হতে পারে। আমরা প্রথমে সলভেবল ফর পি বলছি, দ্যাট ইজ এন সংখ্যক এরকম ফ্যাক্টরে আমরা ওকে ব্রেক করে ফেলতে পারবো। প্রত্যেকটা ফ্যাক্টর থেকে আমরা একটা করে এরকম সলিউশন পাবো। ফাই আর এক্স ওয়াই সি আর ইকুয়ালস টু 0, এবং এই ফাই, তাহলে এই ফাই আর এক্স ওয়াই সি আর ইকুয়ালস টু 0তে আর এর ভ্যালু নিশ্চয়ই 1 to n রান করবে, যেহেতু এন সংখ্যক ফ্যাক্টর ছিল। দ্যাট ইজ প্রত্যেকটা ফ্যাক্টর একটা করে সলিউশন, দ্যাট ইজ দ্য কম্বাইন্ড সলিউশন। ফাই 1 এক্স ওয়াই সি 1, ফাই 2 এক্স ওয়াই সি 2 আপ টু ফাই এন এক্স ওয়াই সি এন ইকুয়ালস টু 0। বাট বাস্তবে সবাইকে একটা সিঙ্গেল কনস্ট্যান্ট সি দিয়ে রিপ্লেস করা হয়, দ্যাট ইজ জেনারেল সলিউশনটাকে লেখা হয় কোন ফর্মে? এই ফর্মে। ওকে, তোমাদের বই থেকে আমি এক্সাম্পলটা বরং দেখিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা নিশ্চিন্তে থাকবে যে আমি প্রচুর এক্সাম্পল করাবো এখানে। আপাতত স্ট্রাকচারটাকে দাঁড় করানোর জন্য একটা করে এক্সাম্পল তোমাদের সিম্পল দেখিয়ে দিতে চাইছি, যাতে তোমরা বুঝতে পারো। এবং এই চ্যাপ্টার পড়ার সবচেয়ে মোক্ষম টেকনিক, তুমি একই সাথে সব প্রবলেম একটা কভারের আন্ডারে পড়বে না, টোটাল কভারটাকে আগে কমপ্লিট করো, তারপর যে কোনো প্রবলেম সলভ করো, তবেই তুমি তোমার এবিলিটিকে গেন করতে পারবে, আদারওয়াইজ নট। তুমি প্রথমে সলভেবল ফর পি পড়ে নিলে, তার এক্সারসাইজ কমপ্লিট করে নিলে, সলভেবল ফর ওয়াই পড়ে নিলে, তার এক্সারসাইজ কমপ্লিট করে নিলে, সলভেবল ফর এক্স করে নিলে, তার এক্সারসাইজ কমপ্লিট করে নিলে, দিয়ে দেখাচ্ছে তুমি 50টা এক্সাম্পল করে ফেললে। তবুও তুমি যখন একটা আরবিটারি এক্সাম্পল হাতে এসে পড়বে আর করতে পারবে না, দেখবে একটু অসুবিধা হবে। তুমি বারবার টেনশনে পড়ে যাবে এটা কোনটা রেসপেক্টে হবে, পি ওয়াই না এক্স। আমি বলি প্রথমে পি এর দুটো প্রবলেম করিয়ে দিই, এক্সের দুটো করিয়ে দিই, ওয়াইয়ের দুটো করিয়ে দিই, টাইপটাকে চিনিয়ে দিই। এরপরে আমি আরবিটারি প্রবলেম নিয়ে ডিসকাস করতে বলবো। আরবিটারি প্রবলেম নিয়ে কাজ করবে, দ্যাট ইজ এই বইয়ের এক্সারসাইজ মতো করে কাজ করবে না। বইয়ের এক্সারসাইজটাকে অবশ্যই সলভ করো, সেটা তোমার পার্সোনাল সুবিধার জন্য। তুমি নিজেকে তৈরি করতে চাও, তার জন্য বইয়ের এক্সারসাইজ সলভ করো। এই যে বইয়ের শুরুতেই দেখো পি হয়ে গেল, পি এর এক্সারসাইজ দিয়ে দিয়েছে, করো, অবশ্যই সলভ করো, আমি সলভ করতে বাধা দিচ্ছি না। বাট আমি যখন তোমাদেরকে গ্রুপে কিছু কোশ্চেন দেবো, সেটা আমি বলে দেবো না যে সেটা সলভেবল ফর পি হবে না এক্স হবে না ওয়াই হবে। সেই প্রবলেমগুলোকে ডেফিনেটলি সলভ করো, বইয়েরগুলোতে তো অবশ্যই সলভ করো, তার মধ্যে বইয়ের সাথে কমনও পড়তে পারে কিছু, বাট আমি যেগুলো দেবো সেগুলোকে ডেফিনেটলি সলভ করো। দেখবে তুমি নো ডাউটলি বুঝতে শিখে যাবে যে কখন তোমাকে সলভেবল ফর পি নিতে হবে, কখন সলভেবল ফর এক্স নিতে হবে, কখন সলভেবল ফর ওয়াই নিতে হবে। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে মনে আমি যেভাবে বললাম সেইভাবে চেষ্টা করবে, হয়ে যাবে। এখানে যেমন একটা ইকুয়েশন দিয়েছে, সলভ দ্য ইকুয়েশন পি স্কোয়ার প্লাস পি এক্স প্লাস পি ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এটা সলভেবল ফর পি হবে কখন? সলভেবল ফর পি হবে যদি আমরা কি করতে পারি, সলভেবল ফর পি হবে যদি আমরা একে পি এর রেসপেক্টে ফ্যাক্টরে ব্রেক করতে পারি। আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি পরিষ্কার, পি স্কোয়ার প্লাস পি এক্স প্লাস পি ওয়াই প্লাস এক্স ওয়াই, একে আমরা দুটো ফ্যাক্টরে ব্রেক করে ফেলতে পারি, পি প্লাস এক্স গুণ পি প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এখনই আমি থিওরি কি করে আসলাম, এই প্রত্যেকটা ফ্যাক্টর একটা করে সলিউশন দেবে, এবং সেই সলিউশনগুলো যখনই আমরা জয়েন্ট ফর্মে লিখবো, দ্যাট ইজ কম্বাইন্ড ফর্মে লিখবো, তখন আমরা জেনারেল সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ পেয়ে যাব। মাথায় রাখবে, সলিউশন সাধারণত তোমাদের এই স্ট্রাকচার অবধি, দ্যাট ইজ সেমিস্টার 1 অবধি তোমরা 3 ধরনের সলিউশন পাবে। একটা হচ্ছে জেনারেল সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ, একটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন, একটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। তোমরা পার্টিকুলার সলিউশনের সম্মুখীন এর আগে বহুবার হয়েছো। কোনো একটা এক্স এর ভ্যালু রেসপেক্টিভ ওয়াই এর ভ্যালু দেওয়া থাকলে সি এর ভ্যালু বের করে নিয়ে যে সলিউশনটা হয়, দ্যাট ইজ দ্য পার্টিকুলার সলিউশন। বাট সিঙ্গুলার সলিউশন তোমাদের কাছে টোটালি নতুন, সেটা আমরা করব। আমরা বলেছিলাম যে এনভেলপ কমপ্লিট না হলে সেটা সম্ভব না, এনভেলপ মোটামুটি শেষের দিকে, এবার আস্তে আস্তে সব চলে আসবে, কোনো অসুবিধা নেই। তো আপাতত যেটা করছি, এই যে পি প্লাস এক্স ইন্টু পি প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 এইটা দেওয়া আছে।
তার মানে এর প্রত্যেকটা ফ্যাক্টর একটা করে কিন্তু সলিউশন দেবে। তাহলে p প্লাস এক্স ইকুয়ালস টু 0 আমরা করে নিই। p প্লাস এক্স ইকুয়ালস টু 0, p মানে কত, dy dx, তার মানে dy dx প্লাস এক্স ইকুয়ালস টু 0, তার মানে dy প্লাস এক্স dx ইকুয়ালস টু 0, দ্যাট ইজ y প্লাস এক্স স্কোয়ার dy প্লাস এক্স dx, দ্যাট ইজ y প্লাস এক্স স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু c1, একটা সলিউশন। p plus y equals to 0, that is dy dx plus y equals to 0, that is dy by y plus dx equals to 0, that is log y plus x equals to c2, ওকে। c1 c2 করে নাও, কোনো অসুবিধা নেই। তার মানে আলটিমেট পেলে 2y equals to minus x square plus c1, এখান থেকে পেলে x equals to minus log y plus c2, তার মানে 2y plus x square minus c1 equals to 0 একটা পার্ট, অ্যানাদার পার্ট হচ্ছে x plus log y minus c2 equals to 0। এবার c1 c2 কে তুমি c দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে জেনারেল সলিউশনটা জয়েন্ট ফর্মে চলে আসবে এইভাবে, ওকে। তোমাদেরকে শুধু একটা কাজ করতে হবে, এখানে গিভস লিখে দিয়েছে, তোমাদেরকে এই সলিউশনটা একটু কষ্ট করে করতে হবে। p এর জায়গায় dy dx বসিয়ে সলিউশনটা করতে হবে, q এর জায়গায় dy dx, এখানেও p এর জায়গায় dy dx বসিয়ে সলিউশনটা করতে হবে, করলে এটাই আসবে। যখন তুমি জয়েন্ট ফর্মে লিখছো, তুমি c1 c2 কে c দিয়ে রিপ্লেস করে দেবে, তুমি সলিউশন পেয়ে যাবে। তো এই হলো টেকনিক, জাস্ট এটা আপাতত দেখে রাখো। আমি এখনো প্রবলেম সেরকম কিছু করানো স্টার্ট করছি না, প্রবলেম ঠিক স্টার্ট করব, কোনো প্রবলেম নেই, একটু ওয়েট করতে হবে। যেমন এখান থেকে আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। বলেছে সলভ দ্য ফলোয়িং ডিফারেন্সিয়াল ইকুয়েশন পি স্কোয়ার মাইনাস এ এক্স কিউব ইকুয়ালস টু 0। কেন পি স্কোয়ার বললাম, আমি তোমাদেরকে আগেই বলেছি ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে স্মল পি। সবসময়তে যে এরকম ডিওয়াই ডিএক্স লেখা থাকবে তা কিন্তু থাকবে না। খেয়াল করে দেখো, এই এক্সাম্পল 1-এর আন্ডারে টোটাল ই অবধি প্রবলেম আছে, যার মধ্যে শুধুমাত্র এ প্রবলেমটাতেই ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার মাইনাস এ এক্স কিউব ইকুয়ালস টু 0 বলা আছে, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স তুমি পি বসাতে পারবে। বি থেকে ই অবধি যত প্রবলেম আছে কোথাও কিন্তু ডিওয়াই ডিএক্স বলা নেই, সব জায়গাতে স্মল পি বলা আছে। তার মানে আলটিমেট আমাকে স্মল পিটাকে নিয়েই চিন্তা ভাবনা করতে হবে। তো এমনিতে আমি এখানে ডিওয়াই ডিএক্স নিয়ে একবার একটু ভাবি, অসুবিধা নেই। একটা প্রবলেম ডিওয়াই ডিএক্স দেওয়া থাকবে মানে আমাদের কাছে সেটা অনেক সহজ হবে, ইজি হবে। বাট তোমাদের কিন্তু অনার্সে ডিওয়াই ডিএক্স দেওয়া থাকবে না, স্মল পি দেওয়া থাকবে। তাহলে এটা সলভেবল ফর পি, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স। কেন? কারণ ডিওয়াই ডিএক্সকে আমরা ডিরেক্টলি ব্রেক করে নিতে পারছি, আমরা ইকুয়েশনটাকে একটু সাজিয়ে নিলেই পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এ এক্স কিউব, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস root a x to the power 3/2, dy dx equals to plus minus root a x to the power 3/2। এবার আমরা যদি একে ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, y plus minus c equals to, that is একটু সাজিয়ে নাও, আমরা এইভাবে লিখে নিতে পারি dy equals to plus minus a to the power half x to the power 3/2 dx, that is y plus c equals to, c টা বাম দিকে লিখলাম আমাদের কাজের সুবিধার্থে, plus minus 2/√5 a to the power half x to the power 5/2, দ্যাট ইজ দেখো এখানে দুটো ইকুয়েশন আছে, প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, বোথ সাইডে তুমি স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, ওকে। সলিউশনটাও এখানে স্কোয়ার ফরম্যাটেই আসলো। তুমি চাইলে এটাকে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস না করে বিষয়টা সেই একই হতো, দুটো ফ্যাক্টরেও করে নিতে পারো। একটা হচ্ছে পি প্লাস root a into x to the power 3/2, another ফ্যাক্টরটা হবে p minus root a into x to the power 3/2, এবং ইচ ফ্যাক্টরকে ইকুয়েট করবে 0-তে, তাহলে একটা সলিউশন পাবে y plus c equals to plus 2/5 a to the power half x to the power 3/2, another সলিউশন পাবে y plus c equals to minus 2/5 a to the power half x to the power 3/2, দ্যাট ইজ সেখানে কম্বাইন্ড ফর্মে লিখলে এটাই আসবে এবং স্কোয়ার করলে এটাই আসবে, দ্যাট ইজ দ্য জেনারেল সলিউশন। কেন স্কোয়ারটা করছি, কারণ সলিউশন যখন আমরা ফাইনালি লিখব, আমরা বলেছি গিভেন ইকুয়েশনের ইচ ফ্যাক্টর একটা করে সলিউশন দেবে এবং সলিউশনটাকে আমরা জয়েন্ট ইকুয়েশন ফর্মে লিখব, দ্যাট ইজ এর প্লাস একটা সলিউশন দেবে, মাইনাস একটা সলিউশন দেবে, তাদের প্রোডাক্টটা হবে গিভেন ইকুয়েশনের অ্যাকচুয়াল সলিউশন, দ্যাট ইজ সেটা মানেই আলটিমেটলি এটা y প্লাস সি প্লাস এটা একটা আর y প্লাস সি মাইনাস এটা একটা, সেটাকেই আমরা দেখছি জয়েন্ট ফর্মে আরও সহজে লেখা যায় স্কোয়ার করে নিলে, ইন দ্যাট সেন্স এটাকে স্কোয়ার করে নেওয়া হয়েছে। প্রবলেম আমি হাতে করে দেখিয়ে দেবো, দুটো একদম জেনুইনলি লিখে দেখিয়ে দেবো যে কীভাবে প্রবলেমকে রেডি করতে হয়। আপাতত এখান থেকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে সলভেবল ফর পি বলতে আমরা সাধারণত কি বুঝি, পি এর রেসপেক্টে আইদার ফ্যাক্টরাইজ হবে অথবা ইকুয়েশনকে ব্রেক করা যাবে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, দেখো
এক্স স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 2xy পি প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। একে পি এর রেসপেক্টে তোমাকে সলভ করতে হবে, দ্যাট ইজ ফ্যাক্টরাইজ করতে হবে। সবসময়তে সেই মিডিল টার্ম ফ্যাক্টরাইজটাই যে সুবিধাজনক হবে তা কিন্তু নয়, কোনো কোনো সময়তে মিডিল টার্ম ফ্যাক্টরাইজটা আমাদের ক্ষেত্রে সুবিধাজনক হয় না, অ্যানাদার মেথডও ফলো করতে হয়। এখানে যেমন পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে যে লেফট সাইডটাকে আমরা একটা পারফেক্ট স্কোয়ার আকারে লিখতে পারি, এক্সপি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্সপি ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ লেফট সাইডকে আমরা লিখতে পারি এক্সপি মাইনাস ওয়াই তার স্কোয়ার। এখানে আমরা একটা এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ফরম্যাটে লিখতে পারি, দ্যাট ইজ এক্সপি মাইনাস ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস x into root over of x square plus y square, that is xp equals to y plus minus x into root over of x square plus y square, that is p equals to y plus minus x into root over of x square plus y square by x এই ফর্মে লিখে নিতে পারি। এবার আমরা এখান থেকে প্লাস নিয়ে একটা সলিউশন বের করব, দ্যাট ইজ p equals to y plus x into root over x square plus y square by x, একে সলভ করে একটা সলিউশন বের করব। p equals to y minus x into root over x square plus y square by x, একে সলভ করে আলাদা একটা সলিউশন বের করব। দুটো যে সলিউশন বেরোবে তাদের কম্বাইন্ড ভলিউমটা আমার গিভেন ইকুয়েশনের সলিউশন দেবে। তো আমি এখানে সাবস্টিটিউশন নিচ্ছি y equals to vx, এবং এই সাবস্টিটিউশন নিলে তুমি পেয়ে যাবে dv by root over of 1 plus v square equals to plus minus x, কারণ y equals to vx মানে আমরা কি বলতে পারি dy dx equals to v plus x into dv dx। তাহলে এই যে dy dx আছে, দ্যাট ইজ p, dy dx মানে হচ্ছে p, এখানে বসিয়ে দাও, তাহলে কি পেয়ে যাবে v প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স, আর এখানে এই যে y বাই এক্স সেটা মানে v, তাহলে বোথ সাইডে দেখো v v ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি বাম দিকে পড়ে থাকবে x ডিভি ডিএক্স, আর এদিকে পড়ে থাকবে x ইন্টু যেখানে যেখানে y আছে vx বসিয়ে দাও, ক্যান্সেল করলে আলটিমেটলি এটাই পাবে। একটু বাড়িতে করবে, দেখে নেবে, না দেখতে পারলেও কোনো টেনশন নেই, জাস্ট দেখে রাখো, আমি এই প্রবলেম নিজে হাতে করে দেবো। জাস্ট থিওরিটা আমি বই থেকে দেখিয়ে দিলাম, বইয়ে খুব সুন্দর দেওয়া আছে থিওরিটা। দ্যাট ইজ একে যদি আমরা সলভ করি তাহলে কি পাবো, প্লাসের জন্য একটা সলিউশন পাবো, মাইনাসের জন্য একটা সলিউশন পাবো। প্লাসের জন্য পাবো সাইন হাইপারবোলিক ইনভার্স ভি ইকুয়ালস টু এক্স প্লাস সি ওয়ান, আর মাইনাসের জন্য পাবো সাইন হাইপারবোলিক ইনভার্স ভি ইকুয়ালস টু সি টু মাইনাস এক্স। দ্যাট ইজ একটা যেহেতু প্লাস মাইনাস ডিএক্স আছে, প্লাস ডিএক্সের জন্য পাবে কি এক্স প্লাস সি ওয়ান, মাইনাস ডিএক্সের জন্য মাইনাস এক্স প্লাস সি টু। তার মানে আলটিমেটলি সাইন হাইপারবোলিক ইনভার্স ভি ইকুয়ালস টু একবার পাবো এক্স প্লাস সি ওয়ান আর একবার পাবো মাইনাস এক্স প্লাস সি টু। তার মানে ভি ইকুয়ালস আমরা উল্টে লিখতে পারি সাইন হাইপারবোলিক এক্স প্লাস সি ওয়ান আর ভি ইকুয়ালস টু সাইন হাইপারবোলিক সি টু মাইনাস এক্স। এবার তুমি ভি এর জায়গাতে যদি ওয়াই বাই এক্স বসিয়ে দাও তাহলে একটার জন্য পাবে ভি এর জায়গাতে ওয়াই বাই এক্স বসাচ্ছ, তাহলে এর জন্য পাবে ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন হাইপারবোলিক এক্স প্লাস সি ওয়ান, এর জন্য পাবে ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন হাইপারবোলিক সি টু মাইনাস এক্স। সি ওয়ান সি টুকে সি দিয়ে রিপ্লেস করে দাও, দ্যাট ইজ দ্য জয়েন্ট ইকুয়েশন and that is the joint solution and this is the general solution of the given equation। প্রত্যেকটা প্রবলেম এভাবে সলভ করতে হবে। আমি একটা প্রবলেম সবসময় ফেয়ার করে করে দেখিয়ে দেবো, তারপরে তোমরা যে কোনো আরবিটারি প্রবলেম সলভ করতে পারবে।